বেরোবি তো? না খেয়ে বেরোনোর উপায় আছে নাকি? ছোট মামাকে রোজ এত এত খাবার খাইয়ে পাঠায়। সে তো ভালোই করেছে। আমি তোর যেরকম এক মা, ছোট মাও তো তোর আরেক মা। আমি কত লাকি বলো তো মা, সবার একজন মা থাকেন, আমার দুটো মা। আমার পৃথিবীর সব শক্তি আমার হাতে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার তো দেরি হয়ে যাবে, এবার এসো। হ্যাঁ, বেরোতে হবে। তোমরা এখন জমিয়ে আড্ডা দাও। হ্যাঁ, সে তো আড্ডা দেবই। সর্দি এসেছে, এখন আড্ডা দেবো না তো কখন দেব? সেসব হবে। তুমি এত দূর থেকে জার্নি করে এসেছো, যাও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, আমি চান টান করে একটু ঠাকুরকে জল মিষ্টি দিয়ে আসছি। রাই, হ্যাঁ, চা খাবে? তুমি খেলে নিশ্চয়ই চা খাবো। জানো তো ছোট মা, মায়ের তো আধ ঘন্টা পর পর চা খাওয়ার অভ্যেস, আর আমিও তো ও বাড়িতে দেখেছি তুমিও ঠিক আধ ঘন্টা পর পর চা খাও। সারাদিন এখন চায়ের চাষ চলবে আর খাওয়া দাওয়া কমে যাবে, তাই তো? আমি কিন্তু রেস্ট্রিকশন করে দেবো, দুজনের এত চা খাওয়া কিন্তু চলবে না। উফ, অফিস যাচ্ছিস, অফিস জানা, নিজের কাজ কর ভালো করে। আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে, আমরা ভালো আছি। এতদিনের অভ্যেস আমরা কি করে পাল্টাই বলো তো জাহ্নবী? কি আর করব, এক দু ঢোক চাই তো খাবো, তাই না? যাও, তুমি অফিসে যাও। ফোনটা আমি ধরবো? আমি ধরছি। হ্যালো, ঋষি বলছি। ও, ছোট মার সাথে কথা বলবো তো? দিলে ভালো হয়। কে? ঋষি, কথা বলো। হ্যাঁ ঋষি, বল। মা, সব ঠিক আছে তো? আমার ঠিক নেই। ওলিকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, ওর অবস্থা খুব খারাপ। ওলিকে হসপিটালে ভর্তি করতে হয়েছে, ওর অবস্থা খুব খারাপ। সে কি রে? মা, বলছিলাম তোমার পক্ষে কি একবার আসা পসিবল হবে? মা, কথা দিচ্ছি তোমাকে আমি জোর করে আটকে রাখার চেষ্টা করবো না। প্লিজ যদি একবার আসো। অবস্থা খারাপ মানেটা কি? কাল সারা রাত পেটে ব্যথা ছিল ওর, আজকে সকালে হসপিটালে ভর্তি করেছি। যখন নিয়ে এসেছি তখন ডক্টরে বলছেন মোটর লেভেল ভেঙে গেছে। ডক্টররা বলছেন বেবি খুব ক্রাইসিসের মধ্যে আছে। এখন বলছে একটার বেবি বাঁচবে বা মা বাঁচবে। একটা কমপ্লিকেটেড অপারেশন আছে, আমি জানি না আমি কি করবো। সে কি রে? তবুও ডাক্তাররা চেষ্টা করছে যাতে দুজনকে বাঁচিয়ে রাখা যায়। আমি জানি না আমি ক্রাইসিসে কি করব। ঋষি, তুই আমার কথা শোন, তুই তোর মন শক্ত কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছচ্ছি, তুই চিন্তা করিস না, কেমন? কি হয়েছে? ওলি কি অসুস্থ? হ্যাঁ, ঋষি তো ফোন করে তাই বললো। রাত্রিবেলা নাকি ওর পেটে ব্যথা হয়েছে, তারপরে সকালবেলা ওকে হসপিটালাইজ করেছে, আর ডাক্তার বলছে ক্রিটিক্যাল কন্ডিশন, আইদার মা বাঁচবে নাহলে বাচ্চা। ঋষি বলছে তুমি যদি চাও আসতে তাহলে এসো। আমি কি বলছি জাহ্নবী, এখন কি ট্রেনের কোনো টাইম আছে, আমি যেতে পারি? বা ছোটমা কি বলছো? এই অবস্থায় আমি তোমায় একা ছাড়বো? আমি যাবো তোমার সাথে। তুমি যাবে? ঋষির এত বড় একটা বিপদ, আমি ওলির সাথে এতদিন থেকেছি, ওর এত বড় ক্রাইসিসে আমি যাব না। জাহ্নবী, আমিও কি যাব? হ্যাঁ মা, তুমি রেডি হয়ে নাও, আমি কয়েকটা অফিসিয়াল ফোন সেরে নিই, আমরা গাড়িতে করে এক্ষুনি বেরিয়ে যাবো। ছোটমা, ফোনটা দাও তো। বুঝলে মেজদা, এই ঘটনাটার কোনো প্রয়োজনই ছিল না। পুরো ব্যাপারটা না ডেলিভারিটলি করা। তুই কি চাইছিস বলতে প্রতীক? নিজের ছেলের ক্ষতি চাইছিস? লাভ ক্ষতির ব্যাপার নয় মেজদা, পুরো ব্যাপারটা না ওই মেয়েটা ওখান থেকে কলকাটি নাড়ছে। এখনো এসব দোষারোপ করছো? এসব দোষারোপ করে লাভ কি বলো দেখিনি? সহ্য করতে পারছি না তাই দোষারোপ করছি। ওই মেয়েটা যদি ওকে ডেকে না পাঠাতো তাহলে ঋষি কিছুতেই যেত না। ও, চাকরিটা এত সোজা বুঝি? আর জাহ্নবী ওর বস নাকি? জানতাম না তো। জাহ্নবী ডেকে পাঠালে ওকে যেতে হবে, আর জাহ্নবী ডেকে না পাঠালে ও যেতে বাধ্য নয়। আরে জাহ্নবী কোঅর্ডিনেটর, ওদের মুখপাত্র হয়ে কাজ করেছে। ঋষিকে ডাকার অধিকারী ও নয়, এটা বুঝতে পারছিস না? আশ্চর্য ব্যাপার, এতদিন অফিসে কাজ করছিস অথচ অফিসের রুলস গুলোই ভুলে যাচ্ছিস।
শুধু একজনকে দোষী করবি বলে? তোমার এই পরস্পরকে দোষী করা আমার আর একদম ভালো লাগছে না বাবু। এই সময় ছোটটা আবার বাইরে পড়ে রয়েছে। কতটা ভয়ঙ্কর একটা মেয়ে মানুষ দেখো। এরম একটা সিচুয়েশন আমাদের বাড়িতে, এরম একটা ঘটনা আমি জানি না ও জানে কিনা, ঋষি ওকে বলেছে কিনা সেটাও আমি জানি না। এই অবস্থায় এরম সময় বাড়ি থেকে কেউ যায়? ধরে নিচ্ছে ও জানে না যখন ছেলের বউ, তার অ্যাডভান্স স্টেজ, বাচ্চা হবে, এসব জানার পরেও কেউ বাড়ি থেকে যায় কোথাও? অন্য কোথাও গিয়ে পড়ে আছে, সংসারে কোনো দায় দায়িত্ব নেই। আরে আমি কিছু না বলেছি ঠিক আছে, ছেলে তো কিছু বলেনি, ছেলের জন্য তো থাকতে পারতো এখানে। ছেলে বউয়ের জন্য কোনো চিন্তা নেই, সংসারের জন্য কোনো চিন্তা নেই, উড়নচণ্ডী মহিলা। তুমি সবসময় ছোটকে এরকম ভাবে কথা বলবে না ছোট্টা করবো, আমার শুনতে ভালো লাগে না। যতই হোক একসঙ্গে এত বছর সংসার করেছি, কি উড়নচণ্ডীপনা করেছে ছোট? বুঝতে পারছো না? বুঝতে পারছো না কি উড়নচণ্ডীপনা করেছে? এটা কি যথেষ্ট উড়নচণ্ডীপনা নয়? এরকম একটা ক্রাইসিসের সময় বাড়ি থেকে কেউ চলে যায়? তুমি হলে পারতে? তোর অপমান ও সহ্য করতে পারেনি, তাই বেরিয়েছে। তুই ওর কাছে সবকিছু প্রত্যাশা করবি, অথচ তার বদলে তুই তাকে কিছু ফেরত দিবি না। এটা তো সারা জীবন চলতে পারে না। যে তুই বল, ও তো তোর সব প্রত্যাশা পূরণ করেছে, তুই ওর কি প্রত্যাশা পূরণ করেছিস? তুই ওকে একবারও ফোন করেছিস? ওকে ডেকে নিয়েছিস কাছে? দেখো দাদা, আমি মরে গেলেও না ওকে ফোন করবো না। আর যদি আমার বৌমার কিছু হয়ে যায়, আমি জানবো তার জন্য ও দায়ী। এ আবার কি কথা? এতক্ষণ তো জাহ্নবীকে দোষী বানাচ্ছিলে, এখন আবার পাল্টে গেল নাকি? না না, পাল্টে কেন যাব? পাল্টে যায়নি। অ্যাকচুয়ালি জাহ্নবীকে ইন্ধনটা ওই দিয়েছে। ও যদি ইন্ধনটা না দিত তাহলে জাহ্নবীর ধারে কাছে আসা সম্ভব ছিল না। তুই যে করেই হোক জাহ্নবী আর ছোট বৌমাকে দোষী বানাতে চাইছিস, তাই তো? তুই সেটা তো তোর সমস্যা। আর তুই দোষী বানাতে চাইলেই যে ওরা দোষী হয়ে যাবে তার তো কোনো মানে নেই। দেখ, জাহ্নবী তোর ধার ধারে না, আর এখন কিন্তু ছোট বৌমাও তোর ধার ধারে না। সে যখন একবার চলে গেছে তখন কিন্তু ফিরে আসবার জন্য চলে যায়নি। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, দেখে নেবো দেখে নেবো। জাহ্নবীকে কতদিন খাওয়ায় সেটা আমি দেখে নেবো। জাহ্নবীর মধ্যে একটা স্বার্থপর মেয়ে, ওর স্বার্থ ফুরিয়ে গেলে ওকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। যদি তাই হয় বেশ, তর্কের খাতিরে ধরে নিলাম যে জাহ্নবী সেরকমই মেয়ে। যদিও জাহ্নবী তেমন নয়, তবুও তোর কথাই মেনে নিলাম। তাহলেও তো জাহ্নবীর সঙ্গে তোর কোনো ফারাক দেখছি না, কোনো পার্থক্য দেখছি না। তুই এতদিন যা করে এসেছিস জাহ্নবী তাই করবে। ঈশ্বর আমাকে শক্তি দাও। আমি জানি না অলির কি হবে। আমি অলির মৃত্যু চাই না কখনো। আমি অলিকে নিয়ে সংসার করতেই চেয়েছি। আমি সাকুর দিকে যাওয়ার সময় আমার নিজের কোনো হাত ছিল না। জাহ্নবীর কোনো বিপদের খবর পেয়ে আমি ওখান থেকে মুখ ফিরিয়ে চলে আসতে পারতাম না। হিসেব মতো জাহ্নবীও আমার স্ত্রী। আমি ধর্মকে অস্বীকার করতে পারি না, আর সেই ধর্ম মানব ধর্ম। জাহ্নবীর সঙ্গে যদি আমার স্বামী স্ত্রীর সম্পর্ক নাও থাকতো, সমস্ত সম্পর্ক যদি ছিন্নও হয়ে যেত, তাহলেও আমি জাহ্নবীর দিক থেকে মুখ ফিরিয়ে চলে আসতে পারতাম না। সত্যি কি শুধু সেই কারণেই অলি ওখানে ছুটে গেছিল বলে এই বিপদ নেমে এলো? অলির জার্নি করার বারণ ছিল বলে তাই? কিন্তু আমি তো ওকে অনেক বুঝিয়েছিলাম, আমি থাকতে বলেছিলাম। আমার দিক থেকে তো আমি কোনো ত্রুটি করিনি, তবে এরকম কেন হলো? ঠাকুর, কেন হলো এরকম? ঠাকুর, তুমি অলিকে ভালো করে দাও। অলির যেন কোনো বিপদ না হয়। সবে জীবন শুরু করেছে মেয়েটা, ওর বেঁচে থাকা দরকার। ও বাঁচতে ভালোবাসে, কিন্তু অলি কি কিছু বুঝতে পেরেছে? অলি কাল রাতে এসব কথা বলছিল কেন? জাহ্নবীর কথা তুলছিল কেন? তবুও মনে মনে স্বীকার করেছে
যে জাহ্নবীর মতন এক মানবিক মানুষ ওর দেখার কেউ নেই। কিন্তু ঠাকুর, তুমি ওকে আবার আমার সংসারে ফিরিয়ে দাও, তার স্বামীকে নিয়ে সুখে সংসার করুক। আমি তো জাহ্নবীর কাছ থেকে মুক্ত হয়ে গেছি। জাহ্নবী আমার পেটিশন সই করে দিয়েছে। জাহ্নবীর সঙ্গে আমার আইনগত বিচ্ছেদ আর কদিনের মধ্যেই হয়ে যাবে। অলি যা চেয়েছে আমি তাই করেছি। তাহলে অলি তো এই অসময়ে চলে যেতে পারে না। ও যা কিছু চেয়েছে তা নিজের সংসার রচনার জন্যই তো চেয়েছে। সেই জন্য জাহ্নবীও তাকে যথেষ্ট সাহায্য করেছে। এখন এইভাবে চলে যাবে বললেই কি চলে যেতে দেব? আমার সর্বশক্তি দিয়ে ওকে আমি আটকাবো। আমার একটা শক্তির প্রয়োজন। আমি একটা শক্তিকে আঁকড়ে ভরসা পেতে চাই। সেই শক্তি আমি জানি আর কেউ না, জাহ্নবী, একমাত্র জাহ্নবী। তাই আমি মন থেকে এক্সপেক্ট করেছি মা যদি আসে তাহলে হয়তো জাহ্নবীও আসবে। আমার কেন মনে হয় জানি না, জাহ্নবী এসে দাঁড়ালে সব ঠিক হয়ে যাবে। কেন এই পরম নির্ভরতা জাহ্নবীর উপরে আমার? জাহ্নবী তো এখন আর আমার কেউ নয়, কেউ নয় জাহ্নবী। তাহলে কিন্তু সমাজ যাকে কেউ না বলে বিচ্ছিন্ন করে দেয়, মানুষ যাকে কেউ না বলে অস্বীকার করে, আসলে কি তখনও কি মনের বন্ধন থাকে না? মনের বন্ধনকে কি সমাজ ছিন্ন করতে পারে? পারে না। তবে আমি যেসব কথা ভাবছি সেটা কি অন্যায় হচ্ছে? অলির প্রতি অবিচার? না না, মনের অগোচরে পাপ নেই। আমি অলিকেও যেমন আমার সংসারে চাই, তেমন জাহ্নবীর কাছ থেকেও আমি শক্তি সঞ্চয় করতে চাই। এটাই আমার জীবনে সব থেকে বড় সত্য। জাহ্নবী আমার পাওয়ার, জাহ্নবী আমার স্ট্রেংথ। অলি হয়তো আমার ছোট্ট ঘরের কোণের একটা টুকরো, জাহ্নবীও আরেক টুকরো। আমি আমার জীবনে দুজনকেই চাই। ঈশ্বর, আমি আমার জীবনে দুজনকেই চাই। রূপো, রূপো তুমি তুমি এরম ভাবে কাঁদলে তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। দেখো, মেয়ের তো অপারেশন হচ্ছে, কোনো খারাপ খবর এখনো নেই, সব ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরো। আমার মন বলছে অনেক ক্ষতি হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না? ওরা ইচ্ছে করে কাল রাতে ওকে আনেনি। তুমি তো শুনলে ও আসতে চায়নি, নিশ্চয়ই গোয়ার তুমি করেছো। ও হয়তো অত রাতে কাউকে ঝামেলায় পড়তে দিতে চায়নি। ঋষি বোকা, হ্যাঁ ঋষি বোকা ছেলে, কাউকে কিচ্ছু জানালো না। ও বুঝতে পারেনি যে এত বড় একটা বিপদ হয়ে যেতে পারতো। নিজে যদি বুঝতে নাও পারতো, বাড়ির লোককে অন্তত বলতে পারতো তো। রূপু, এখন তো এই সমস্ত বলে কোনো লাভ নেই। যা হবার তা হয়ে গেছে, ওই নিয়ে তো এখন কিছু করার নেই আমাদের। কিচ্ছু করার নেই বলতে তুমি কি বলতে চাইছো? তুমি কি মনে করছো আমার মেয়ের যদি ক্ষতি হয়ে যায় আমি ওকে ছেড়ে দেবো? আমিও তো বলেছি, তোমার সামনেই তো বললাম যে আমাদের মেয়ের কিছু হলে ওকে ছাড়বো না। একটু ওয়েট করো না। ওর প্ল্যান মাফিক হচ্ছে সমস্ত কিছু। দোকান থেকে ফিরে আসার পর থেকে এসব করছে, এসব ওরই শেখানো। দেখো, তুমি বলছো বটে, কিন্তু জাহ্নবীকে আমি এতটা খারাপ মেয়ে ভাবতে পারছি না গো। 3-3টে বছর আমাদের কাছে ছিল, তুমিও তো একে 3-3টে বছর ধরে দেখেছো। তোমাকে সত্যি সত্যি মনে হয় যে শি ইজ কেপেবল অফ দিস মাচ অফ নেগেটিভিটি? এতটা নেগেটিভ চিন্তাও করবে? তুমি চুপ করবে একটুখানি। ভিজে বেড়াল একটা, তখন আমরা কেউ চিনতে পারিনি ওকে। যবে থেকে মেয়েটার বিয়ে হয়েছে তবে থেকে ওর পেছনে পড়ে আছে। এতই যদি ফিরে যাওয়ার ইচ্ছে, ওকে প্রথম দেখার পর ফিরে গেল না কেন? আমরা তো কিছু বলতাম না তখন। দেখো, এই কথাগুলো তো অনেকবার বলা হয়ে গেছে। হ্যাঁ অনেকবার হয়েছে, কিন্তু শেষ হচ্ছে না কথাটা। আমার মেয়ের জীবনটা আজকে খাতের ধারে এসে দাঁড়িয়ে আছে। আমাদের একমাত্র সন্তান, ও চলে গেলে কারুর কিচ্ছু কিচ্ছু হবে না। যা যাবে আমাদের যাবে। রূপুকে প্লিজ, আমার মনে হচ্ছে, আমার সত্যি মনে হচ্ছে অলি ভালো হয়ে যাবে গো। একটু বিশ্বাস রাখো না, ঠিক হয়ে যাবে আমাদের মেয়ে। দেখো না, আমার মন মানছে না। একটু আগে ও কাকে ফোন করছিল জানো তো? কোয়াইট শিওর ও জাহ্নবীকেই ফোন করছিল। সে কি? কেন বলো তো? কেন আমি কি করে বলবো? নিশ্চয়ই টান আছে তাই পড়েছিল ওখানে গিয়ে।
জাহ্নবীর বিপদ একবারে ছুটে চলে গেলেন, ইনজিওর্ড হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন। আর সেখানেই থেমে থাকলো না ব্যাপারটা, ওখানে থেকেও এলো। আর কি কি ঘটিয়েছে তা কে জানে। তুমি বলছো বটে, কিন্তু দেখো ও তো ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে এসেছে। তাহলে সই করিয়ে নিয়ে এসেছে? হ্যাঁ, সই করে নিয়ে এসেছে তো। ওলির চোখে তুলে দেবার জন্য সই করে নিয়ে এসেছে। সই করিয়েছে, ডিভোর্সটা হয় কিনা সেটা আগে দেখো। আমি ভাবতে পারিনি আমার মেয়ের জীবন নিয়ে কেউ এইভাবে চিনিমিনি খেলবে, সিরিয়াসলি ভাবতে পারিনি। তোমার কথা শুনে না একটা চেনাশোনা পরিবারে বিয়ে দেবো আমাদের অত্যন্ত ভুল কাজ হয়েছে। দেখো এটাও আমার ভুল হয়ে গেল। রূপু একটু শান্ত হও। এতটা উত্তেজিত হলে তো কোনো লাভ হয় না, তোমার শরীর খারাপ হয়ে যাবে। বিপদের মাথাটা একটু ঠান্ডা রাখতে হয়। এটা কি শুধু বিপদ? ডাক্তার বলেছে বন্ডে সাইন করে তবে অপারেশন করতে হবে। বেবি মা দুজনের ক্রাইসিসে রয়েছে, কাকে বাঁচাবেন ওরা সেটা বুঝতে পারছে না। কি মনে হচ্ছে তোমার এই বিপদের সময়? আমাকে তুমি বলছো মাথা ঠান্ডা রাখার কথা, কি অদ্ভুত। দেখো আমি মাথা ঠান্ডা রাখবো, তোমার মনে হচ্ছে এই বিপদ থেকে আমরা উদ্ধার পাবো? রূপু শোনো আমার কথা শোনো। দেখো ফাইনালি যদি ইফ ইটস এ চয়েস বিটুইন বেবি আর মাদার, আমরা ন্যাচারালি মাকেই তো চুজ করবো। তুমিও তাই চুজ করবে, আমিও তাই চুজ করবো, সে তো আমাদের মেয়ে। তবে ডাক্তার তো বলে গেলেন যে ওনারা যথাসাধ্য চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন যাতে দুজনকে বাঁচানো যায়। ওনারা সেটা বলেন, সেটা সবসময় ডাক্তাররা চেষ্টা করেন, সেটাই বলেন, কিন্তু সেটা সবসময় হয়। প্লিজ 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 এত টেনশন করো না রূপু, প্লিজ। কোনো লাভ হয় না তো, এরকম সিচুয়েশনে একটু মাথাটা ঠান্ডা রাখতে হয়। প্লিজ রূপু, প্লিজ একটু ধৈর্য ধরে অপেক্ষা করো না। অপারেশনের খবরটা আগে আসুক প্লিজ। তো প্রচুর ব্লাড লস হচ্ছে, আরো ব্লাড লাগবে। সিস্টার, বাড়ির লোককে আরো ব্লাডের ব্যবস্থা করতে বলুন। ইমিডিয়েটলি যান। ওলি সেনের বাড়ির লোক কে আছেন? হ্যাঁ, কি হয়েছে বলুন। হ্যাঁ, আমার মেয়ের অপারেশন হয়ে গেছে। কেমন আছে ও? সব 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 ঠিক আছে তো? শুনুন, বেবির ডেলিভারি ভালোভাবে হয়ে গেছে, ছেলে হয়েছে। অপারেশন করে বেবিকে বার করা হয়েছে, কিন্তু পেশেন্টের প্রচন্ড ব্লিডিং হচ্ছে। অলরেডি 2 বোতল ব্লাড দেওয়া হয়েছে, ইমিডিয়েটলি আরো 2 বোতল ব্লাড দিতে হবে। সুতরাং আপনারা এক্ষুনি ব্লাড ব্যাংক থেকে ব্লাড জোগাড় করার ব্যবস্থা করুন। পেশেন্ট কেমন আছে? পেশেন্ট কেমন আছে সেটা না জিজ্ঞেস করে তোমার এই মুহূর্তে যেটা করণীয় সেটা করো। পেশেন্ট কেমন আছে জানার অনেক সময় পেয়েছিলে ঋষি। আজকে পেশেন্টের যে অবস্থা সেটার জন্য এন্টায়ারলি ইউ আর রেসপন্সিবল। তুমি রেসপন্সিবল। পেশেন্ট কেমন আছে? ঠিক আছে, আমি যাচ্ছি ব্লাড ডান। বাবা, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। ও যে যাচ্ছে তার কি মানে আছে? রাস্তায় গিয়ে সময় নষ্ট করবে, তারপর বলবে দেরি হয়ে গেছে। ততক্ষণ তো আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে। কি বলছেন কি আপনি? কাকে কি বলছেন? যেটা ঠিক সেটা বলছি আমি। এত খারাপ কথা আমাদের ছেলে সম্পর্কে বলোনি। তোমরা যা ভাবছো আমাদের ঋষি সেরকম ছেলে নয় কো।
অমিতাভ, তোমার বউ টেনশনে আছে সেটা আমি বুঝতে পারছি, আর টেনশনে পড়েই উনি এসব কথা বলছেন। কিন্তু উনি যে শুধু টেনশনে আছেন তা তো নয়, আমরাও একই রকম টেনশনে আছি। তাছাড়া আমাদের ছেলে অসুস্থ অবস্থায় সবে হাসপাতাল থেকে ফিরেছে, ও এখনো সম্পূর্ণ সুস্থ নয়। তাই ওর সম্পর্কে এইসব কথাবার্তাগুলো আর যেন বলা না হয়। আপনারা কি এখন নিজেদের মধ্যে কথা বলবেন নাকি ব্লাডের ব্যবস্থা করবেন? পেশেন্ট কিন্তু এখন কোলাপস করছে আস্তে আস্তে, যা করার তাড়াতাড়ি করুন। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি একা যেও না ঋষি, ওদের কাউকে সঙ্গে নিয়ে যাও। কিছু হলে তোমার ঘাড়ে দোষ পড়বে। দোষ পড়ে আর কি হবে? অলিকে বাঁচানোর জন্য তুমি শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করবো। দোষী করে আর কি করবেন? অলিকে খুনের দায় জেলে পাঠাতে পারেন, এই তো। তার জন্য তো প্রমাণ দরকার, ওসব আমি ভয় পাই না। এদের এইসব কথা আমি দাম দিচ্ছি না। মানুষ ক্রাইসিসে পড়লে অনেক কথা বলে, যেগুলো সাধারণ মানুষ বলতে ভয় পায়, লজ্জা পায়। এনিওয়ে, আমি আসছি। আমি যাচ্ছি তোর সঙ্গে। অমিতাভ বাবু, আপনি যে আশঙ্কা থেকে কথাটা বলেছেন সেটা আপনি চিন্তা করবেন না। আমি নিজে যাচ্ছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডটা নিয়ে আসছি। দেখুন, আমার মেয়ের ব্যাপার তো, আমিই বা যাবো না কেন? চলুন, আমিও যাবো। এসে আয়। কাঁদবেন না, কাঁদলে মেয়ের অমঙ্গল হবে। কাঁদবেন না আপনি এভাবে। শোনো, আমার কথাটা শোনো। আমি তোমার থেকে বড়, আমাকে দিদি বলে ডাকো। এই বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তোমরা ঋষি বাবাকে যেমন শত্রু মনে করছো, ঋষি বাবা শত্রু নয় গো, খুব নরম মনের ছেলে। নরম মন, তাই না? কে নরম মন আর কে কি আমার সব বোঝা হয়ে গেছে। আপনি একদম আমাকে বোঝাতে আসবেন না। নরম মন, ঠান্ডা মাথায় খুন করতে পারে ও। যা বলছো বুঝে বলো। এমন কথা বলা কিন্তু তোমার ঠিক নয় গো। থামুন প্লিজ, থামুন। আমার কিচ্ছু বোঝানোর দরকার নেই। একটা চরিত্রহীন ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। ওনার সাথে আর কথা বলো না। উনি আর সেই মানসিক অবস্থায় নেই। ওনার একটু একা থাকা দরকার। আমরা ওদিকে আছি, চলো এসো, চলে এসো। খবর তো পাঠানো হলো, কিন্তু এটা নিতে লেট কেন করছে বুঝতে পারছি না। কই এনেছেন? হ্যাঁ। আচ্ছা, পেশেন্ট কেমন আছে এখন? এখন অত কথা বলার সময় নেই। আর তাছাড়া আপনারা এত দেরি করলেন কেন? না না, আমরা দেরি করলাম কোথায়? ব্লাড ব্যাংকে যতক্ষণ সময় লেগেছে ওইটুকুনি সময়, ব্যাস, দেরি তো করিনি আমরা। আপনি একটু বলবেন পেশেন্ট কেমন আছে? যা বলার স্যার বলবেন। এটার মানেটা কি সিস্টার? আপনি নিজে তো ওটিতে ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন কেমন আছে। আপনার বলতে ক্ষতিটা কি? বললাম তো, যা জানার স্যারের থেকে জানতে চাইবেন, যা বলার স্যারই বলবেন। ইরিটেটিং একেবারে। ঋষি, মা, এসেছিস তুই? খবরদার, ও এখানে এসেছে কেন? তুমি এখানে এসেছো কেন? আজকে যা কিছু হয়েছে তোমার জন্য হয়েছে। এখন থেকে গুটি বাঁধা শুরু করে দিয়েছো। আপনি ভদ্রভাবে কথা বলুন। এতদিন ঋষির বাবা বলে আমি আপনাকে কনসিডার করে এসেছি। এখন কিন্তু আপনার সাথে আমার কোনো অফিসিয়াল সম্পর্ক নেই।
আর আপনি যদি ফার্দার আমার সাথে এইভাবে কথা বলেন আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। এভাবে কেন কথা বলছেন ছোটদা? আপনাদের একটা বিপদ হয়েছে, আপনাদের বাড়িতে নুন খেয়েছি, আর ছোটদি আমাদের কাছে ছিল, তাকে আমরা একা কি করে ছেড়ে দিতাম বলুন? তাই এখানে এসেছি। তাই জন্য এসেছেন নাকি মেয়েকে দিয়ে কার্যসিদ্ধি করতে এসেছেন? মামি প্লিজ এই কথাগুলো বলো না, তোমার মুখে এই কথাগুলো মানায় না। তাহলে আমাকে ধরে নিতে হবে যে ওই 3 বছরে আমি তোমাকে বিন্দুমাত্র চিনতে পারিনি। এক্স্যাক্টলি, 3 বছরে তোকেও আমি এতটুকু চিনতে পারিনি, বিশ্বাস কর। কাল সাপই ঢুকেছিলিস তো তুই আমার সংসারে, আমার মেয়ের জীবনটা শেষ করে তবে ছাড়লি। আপনি শুধু শুধু আমার মেয়েকে কেন দোষ দিচ্ছেন? ও কি এখানে ছিল? ও তো এখানে ছিল না, ও তো কিছু জানে না। তোমার মেয়ে এখানে না থেকে অনেক কিছু করেছে, সেটা এখানে থেকে অনেকে অনেক কিছু করতে পারতো না। ওই তো ঋষিকে ডেকে পাঠিয়েছিল, ঋষিকে ডেকে পাঠিয়েছিল বলেই অলি গিয়েছিল। আর অলির এই জার্নিটা করা একদম ঠিক হয়নি। শুনুন, প্রথম কথা, ঋষিকে ডেকে পাঠানোর আমি কেউ ছিলাম না। মিটিংটা তো আমি অ্যারেঞ্জ করিনি। আর অলি যাবে কি যাবে না সেটা দায় কিন্তু আমার নয়। আপনারা ওকে আটকাতে পারলেন না কেন? আপনারা যখন জানতেন যে ওর এত বড় রিস্ক আছে, তাহলে আপনাদের বাড়ির বউকে আর আপনাদের বাড়ির মেয়েকে আপনারা আটকালেন না কেন? এবার কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কেস করব। আপনারাই তো ওকে ইন্ধন দিয়েছেন। সবকিছু জানার পর, ওর শারীরিক অবস্থা জানার পরে ওকে ঠেলে পাঠিয়ে দিয়েছেন ওখানে।